রামায়ণী ফল্গুধারার নবম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আজকের এই পর্ব আলোচনা আরম্ভ করছি। রামায়ণী ফল্গুধারার এটি নবম পর্ব এবং এই পর্বের নাম বংশকর সৌতঃ। বংশকর যে বংশকে এগিয়ে নিয়ে যায় সেই পুত্র কথা, সেই কথা দিয়েই রামায়ণের এই অধ্যায়টিও আরম্ভ হচ্ছে। অধ্যায়ের আরম্ভের একটু সূচনা আছে, সেই সূচনারও আর একটু সূচনা আছে। প্রারম্ভিক দু চারটি কথা বলে এই অধ্যায়ের সূচনায় আসব, তারপর অধ্যায়ের কথা বিস্তারে আমরা ব্রতী হব। প্রথমে জানাই, রামায়ণ কথা আমরা প্রায় সবাই জানি, নতুন করে রামায়ণ কথা বলার কিছু নেই। মোটামুটি রামায়ণের কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে একটা সাধারণ ধারণা কম বেশি আমাদের সবারই আছে। যে উদ্দেশ্যে আমাদের এই রামায়ণী ফল্গুধারার আলোচনা, সেটি হচ্ছে রামায়ণের আদিকবি বাল্মীকির রচনা নিয়ে যেমন আমরা আলোচনা করছি, তেমনি রামায়ণ কথার মধ্যে সবিশেষ কিছু কথা আছে, বিশেষ কিছু তাৎপর্য আছে, এবং যেহেতু এটি ইতিহাস, অতএব এই ইতিহাস সম্পর্কে বেশ কিছু তত্ত্বমূলক এবং তথ্যমূলক আলোচনা এই বাল্মীকির রামায়ণের মধ্যে করা হয়েছে। যেহেতু এটি আমাদের অতীত ইতিহাস, অর্থাৎ ইতিবৃত্ত, ইতিহাস শব্দটি অনেক পরে এসেছে, এটি আমাদের ইতিবৃত্ত, সেই ইতিবৃত্তকে আমাদের জানতে হবে এবং সেখানকার অনেক কথা, অনেক তাৎপর্য ইঙ্গিতেও রয়েছে, শব্দাকারেও রয়েছে, তার বিস্তৃত আলোচনা আমাদের করতে হবে। মোটামুটি এটা ঠিক ভারত কথার গ্রন্থি মোচনের মতোই রামায়ণী ফল্গুধারা একই উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি। এটি নিছক কোনো রামায়ণ কথা পরিবেশনা নয়, যেমন ভারত কথার গ্রন্থি মোচন মহাভারত কথার সাধারণ কোনো বর্ণনা মাত্র নয়। সুতরাং যারা রামায়ণ এবং মহাভারতের সমাজ, সেই সময়কার ইতিহাস, ইতিবৃত্ত এবং আমাদের প্রাচীন সেই সমস্ত কাহিনী, মূল্যবোধ, সমাজবোধ, সেই সময়কার জীবনযাত্রা ইত্যাদি, সেই সঙ্গে সঙ্গে ভাবধারা, তার গুরুত্ব এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি মহাকাব্যের মধ্যে আলোচনা করা হয়েছে, আলোচিত হয়েছে, সেগুলোকে তুলে ধরা আমাদের এই দুটি পর্বের মূল আদর্শ। এখানে আরেকটি কথা আমাদের ছোট্ট করে বলতে হবে, সেটা হচ্ছে কেন আমরা এই জায়গাকে, এই সমস্ত কথাগুলোকে শুনতে চাইছি। তার দুটি কারণ। এক, ধীরে ধীরে আমাদের কাছ থেকে অযত্নের ফলে, চর্চার অভাবে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, এটি প্রথম কারণ।
আর দ্বিতীয় কারণ, যেটুকু বা অবশিষ্ট আছে তাকে সঠিকভাবে জনমানুষে তুলে ধরা, বিশেষ করে এই মাতৃভাষা বাংলার মাধ্যমে অগণিত সেই সমস্ত উৎসাহী মানুষের কাছে তুলে ধরা এবং আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আমরা কাজ করতে গিয়ে এটা দেখেছি, আমাদের অনেক পুঁথি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক রচনা, অনেক পুঁথি, দুষ্প্রাপ্য সমস্ত গ্রন্থাদি, অমূল্য সম্পদ ধীরে ধীরে বিদেশে চলে গেছে। আমরা সেগুলোকে খুঁজে পাচ্ছি না, বা সেগুলোকে নিয়ে আসা বড় কষ্ট। সেগুলোকে সংগ্রহ করতে আমাদের যে কি পরিমাণ অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর একক প্রচেষ্টার মধ্যে দিয়ে এই বিশাল বিস্তৃত বিষয়কে সহজ সরল করে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরা, এটিও আমাদের একটা অন্যতম প্রচেষ্টা। তবে এটা আমাদের কোনো আবারও বলি, সাধারণ কোনো কথামালা নয়, খুব জনমোহিনী এটি কোনো অনুষ্ঠানও নয়। এটির মধ্যে একটু ভাবার আছে, একটু চিন্তার উপাদান আছে, একটু ধৈর্য প্রয়োজন আছে, একটু শ্রদ্ধা, যা আমাদের এই মহাকাব্য আমাদের কাছে দাবি করে, এবং অবশ্যই প্রযত্ন, গভীর প্রযত্ন, শ্রদ্ধা, যার আরেক নাম তপস্যা। এবার আমরা চলে আসি আজকের এই বংশকরের সুত এর প্রারম্ভিক সূচনা। আমরা গত কয়েক পর্বের মধ্যে আমরা দেখেছি যে কৌশল রাজ্যের কথা বলা হয়েছে এবং রাজ্যে রাজধানীর অযোধ্যার কথা আমরা আলোচনা করেছি, এবং এখানে এই আলোচনায় আমরা দেখেছি এই রাজধানী অযোধ্যা এমন একটি ভাবে অবস্থিত, এমন এক দুর্গ নগরী যেখানে বাইরে থেকে কোনো শত্রুর এসে আক্রমণ করা বা যুদ্ধ চালানো প্রায় অসম্ভব। যুদ্ধ করার উপযুক্ত ছিল না বলেই এই নগরীর নাম হয়ে গিয়েছে অযোধ্যা, এবং এটি বহু প্রাচীন নগরী, সেই ইক্ষ্বাকুর সময় থেকে। আর আরেকটি, এটা অযোধ্যা কৌশল রাজ্যের রাজধানী এবং শত্রুদের কাছে আক্রমণযোগ্য নয়। এই রামায়ণের প্রারম্ভিক শ্লোকের মধ্যেই আমরা এর বর্ণনা পাচ্ছি, এবং অযোধ্যার নৃপতি দশরথের পূর্ব হতে সেই দিলীপ, রঘু প্রভৃতি ইক্ষ্বাকু বংশ কীর্তিকর বিখ্যাত রাজাদের হাতে এই রাজধানী ক্রমশই শক্তপোক্ত সুসমৃদ্ধ রাজা হয়েছে, এবং পরম্পরাগতভাবে মহারাজ দশরথ যখন রাজা পেয়েছেন তার যেটুকু পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় আমরা প্রথমে পাচ্ছি, তিনি ক্ষাত্র শক্তিতে এক বিরাট তেজস্বী শক্তিমান রাজা। তিনি এত বীর হওয়ার সত্ত্বেও রামায়ণ একটি কথা তার সম্পর্কে বলছেন, সেটি হচ্ছে তার ক্ষমা শক্তি, তার ধৈর্য শক্তি, তার বুদ্ধি এবং শান্তিপ্রিয়তা। এই কথাগুলোকে আলাদা করে বলেছেন রামায়ণে, এবং তার মধ্যে রাজার রাজোচিত গুণ যেমন আছে, তেমনি ঋষিচিত গুণও তার মধ্যে আছে। অর্থাৎ দশরথকে রাজস্বী
এই সম্বোধন করা হয়েছে রামায়ণে। মহর্ষি কল্প রাজর্ষি স্ত্রীষু লোকেষু বিশ্রুত। খুব পরিষ্কার করে দশরথ সম্পর্কে, রাজা দশরথ সম্পর্কে এই কথা রামায়ণে বলা হয়েছে। এবং রাজনৈতিকভাবে তার চারপাশের রাজাদের সঙ্গে তার সুসম্পর্কের কথাও বলা হয়েছে। এখানে আমরা তিনটি শব্দ শুনেছিলাম যা নিয়ে আমাদের এই পর্বে একটু আলোচনা করার কথা। একটি হচ্ছে শত্রু, একটি মিত্র এবং একটি উদাসীন। আমরা এই প্রারম্ভে আলোচনা না করে একটু পিছিয়ে দিচ্ছি, ইচ্ছে করে আমরা একটু পরে নিয়ে যাব, কারণ এই দশরথের কথা আরেকটু বিস্তার যখন পরে হবে তখন এই তিনটি শব্দ আলোচনা আমরা করব। প্রথমে আমরা বলেছিলাম এই পর্বে আলোচনা করব, কিন্তু আলোচনা করতে গিয়ে দেখলাম এর বিস্তৃত প্রয়োজন আলোচনা রামায়ণই করা হয়েছে অন্যভাবে, যখন দশরথ সম্পর্কে আরো বিশদ কথা আসবে। আমরা একটু সেজন্য এটাকে পিছিয়ে দিলাম। এবার রামায়ণে যখন দশরথের কথা আসছে, এই দশরথ এমন একটি চরিত্র, তার মধ্যে পূর্বজদের সমস্ত গুণাবলী যেমন আছে, তেমনি আরো অধিক কিছু আছে তার মধ্যে, যার জন্য রামায়ণের মহাকবিকে দশরথের কথা বলেছেন অথচ বলেননি, কিংবা পরে অন্যভাবে বলেছেন, একটু বিভ্রান্ত অবস্থার মধ্যেও আমরা লক্ষ্য করছি। কেন এই কথা বলছি সে কথায় আমরা আসব। এটা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দশরথ, ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমরা দশরথের আগে পর্যন্ত সে যে সমস্ত রামায়ণের বিখ্যাত ইক্ষ্বাকু বংশীয় রাজাদের কথা পাচ্ছি, তাদের মধ্যে একটা ধারা লক্ষ্য করি, প্রত্যেকে ক্ষমতাবান এবং প্রত্যেকে রাজর্ষি, ন্যায়পরায়ণ, প্রজাপালক ইত্যাদি ইত্যাদি। সবার মধ্যে একই ক্যারেক্টারিস্টিক, মোটামুটি সবাই একই গুণ, একই ধরনের গুণসম্পন্ন এবং একই ভাবধারা তারা বহন করে নিয়ে যাচ্ছে। দশরথের মধ্যে তার কিছু কম নেই, কিন্তু এসব ছাড়াও মহারাজ দশরথের চরিত্রের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা বাল্মীকি প্রথমে বলছেন না, কিংবা দশরথের কথা খুব পরিষ্কার করেও তিনি বলছেন না। যা কিছু মহারাজ দশরথ সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, তা আমরা অন্যদের কথা প্রসঙ্গে বিশেষ করে পাচ্ছি অন্যান্য উপাদান থেকে। এখানে মহাকবির একটা বিভ্রান্ত অবস্থা, একটু সংকোচ বোধ বা যাই হোক এরকম একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি মহারাজ দশরথের ব্যাপারে, বিষয়ে তার আলোচনা করতে। রামায়ণে মহারাজ দশরথ রাজ্য পালন কিভাবে করতেন তার বিস্তৃত বিবরণ এক অধ্যায়ে পাচ্ছি। এবং এটা ঠিক যে তার চরিত্রের মধ্যে যতটা বীরত্ব, তার চাইতে অনেক বেশি রয়েছে মৃদুতা, এটা দশরথের। এবং এই মৃদুতাও কিন্তু আমাদের দাশরথী শ্রীরামচন্দ্রের মধ্যে পিতৃসূত্রে এসেছে। তার মধ্যেও এক ধরনের কোমলতা, পেলবতাও কিন্তু আছে, কাঠিন্যের সাথে, দৃঢ়তার সাথে আরেকটি পেলবাস। এই পেলবতা তিনি যেন পিতৃসূত্রে পেয়েছেন। মহারাজ দশরথের উপর কেউ বিদ্বেষী ছিলেন না, এটার কিন্তু রামায়ণ বারবার বলেছেন। না তার প্রজাবর্গ, না তার চারপাশের রাজারা, কেউ তার উপরে বিদ্বেষী ছিলেন না। তার মিত্র সংখ্যা ছিল বেশি, সেই অনুপাতে শত্রু সংখ্যা কম, উদাসীন সংখ্যাও কম।
আমরা আসব মিত্র শত্রু উদাসীনের আলোচনায়। এবং রামায়ণ খুব পরিষ্কার করে বলছেন মহারাজ দশরথ কাউকে দেশ করতেন না। তার চরিত্রের মধ্যে এই অমর্ষ ভাব, অসুয়া ভাব, দেশ ভাব এতটুকু ছিল না। না দেশটা বিদ্যতে তস্যা সতু দেশটি না কঞ্চন। তিনি কাউকে দেশ করতেন, কেউ তাকে দেশ করতেন না, তিনিও কারো উপরে দেশ করতেন না। এটি হচ্ছে, অর্থাৎ তার মধ্যে কোনো স্বৈরতান্ত্রিক ভাবধারা ছিল না। এবং যে কোনো কাজই তিনি করতেন, তিনি সবসময় মন্ত্রী পরিষদ অমাত্যদের সাথে, সচিবদের সাথে আলোচনা করে করতেন। আর সেই জন্যেই মহারাজ দশরথের কথা আরম্ভ হতেই বিস্তৃতভাবে তার সচিব পর্যায়ের কথা আলোচনা করা হয়েছে, যেটা আমরা গত পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এইটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। মহারাজ দশরথের কথা বলতে গিয়ে বারবার তার অমাত্যদের কথা এসেছে। তার অমাত্যদের কথা এই জন্যই আমরা আলোচনা করেছি, এই অমাত্য এবং দুর্গপুরী, যে সেটা দেখে আমরা বুঝতে পারি এই রঘুকুল বংশের ক্ষমতা প্রতিপত্তির ক্ষেত্রে এই দুটি উপায়ের ভূমিকা কত বেশি। এবং সেখানে আরেকটা জিনিস দেখছি, মহারাজ দশরথের রাজ্য শাসনের ব্যাপারে এই মন্ত্রী অমাত্যদের ভূমিকা যথেষ্ট বেশি, যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে তার 8 জন মন্ত্রীর নাম আমরা পেয়েছি, অমাত্যের নাম আমরা পেয়েছি, এবং তারা প্রত্যেকেই মন্ত্রণা নিপুণ এ কথাও আমরা জেনেছি। এবং তারা প্রত্যেকেই কাজ করতেন মহারাজ দশরথের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে, তারকে ভালোবেসে। মন্ত্রজ্ঞশ্চ ইঙ্গিতাঙ্গশ্চ নিত্যং প্রিয় হিতে রতা। রাজা দশরথের প্রিয় কর্ম সাধনের জন্যই তারা সবসময় মন্ত্রণায় নিযুক্ত থাকতেন। এইখানে রামায়ণে মহারাজ দশরথের আর কোনো কথা তেমন নেই। তার কোথায় বিয়ে হয়েছিল, তার রানীদের সংখ্যা, কোনজন তার জ্যেষ্ঠ রানী, কোনজন মধ্যম, কোনজন কনিষ্ঠ, এরকম কথা কিন্তু বাল্মীকি রামায়ণে নেই। তার 3 জন রানী পরপর নাম, অভিজাত রানীর কথা সেখানে আছে 3 জনের নাম, তার মধ্যে কে জ্যেষ্ঠা, কে কনিষ্ঠা, কে মধ্যমা, সে কথা কিন্তু পরিষ্কার করে বলা নেই। কিভাবে তিনি বিবাহ করতে গেলেন, কার পরে কার সঙ্গে তার বিয়ে হলো, এসব কথাও কিন্তু আমার আদিকবি বাল্মীকি একবারের জন্য আলোচনা করেন। সব আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে খুঁজে বের করতে হয়েছে। আমরা যে বলি কৌশল্যা জ্যেষ্ঠা, কৈকেয়ী মধ্যমা, কনিষ্ঠা সুমিত্রা, না, এমন কথা কেউ বলা হয়নি। কিন্তু যদি কেউ আমরা বলি, রামায়ণের আলোচনা থেকে যদি আমরা বলি যে কৈকেয়ী কনিষ্ঠা রানী, তাকেও কিন্তু প্রমাণ করার যথেষ্ট উপাদান এই রামায়ণের মধ্যে আছে। সুতরাং এখানে একটা সংশয় এসে দাঁড়ায়, মহারাজ দশরথের জ্যেষ্ঠা রানী কৌশল্যা, সেটা খুব পরিষ্কার বোঝা যায়, কারণ যে কোনো যজ্ঞকর্মে রাজার, তিনি রাজার সঙ্গে আছেন, এবং আছেন এই অর্থে তখনকার দিনের যজ্ঞকর্মের সময় রাজার পাট মহিষী, প্রধানা মহিষী, তাকে অংশগ্রহণ করতে হতো। এই সূত্র থেকে আমরা এটা বুঝতে পারি তিনি প্রধানা। কিন্তু প্রধানার মহিষী যে সবসময় সর্বজ্যেষ্ঠা হবেন তা নাও কিন্তু হতে পারে। বিভিন্ন পুরাণে, বিভিন্ন কাহিনীর মধ্যে এরও পরিচয় আছে। তবু বিভিন্ন সূত্র থেকে আমরা, রামায়ণের বিভিন্ন সূত্র এবং অন্যান্য পুরাণের সূত্র থেকে এইটুকু আমরা জানতে পারি, কোশল দেশেরই এক কন্যাকে তিনি বিবাহ করেছেন, এবং তিনি কৌশল্যা, এবং তিনি মহারাজার জ্যেষ্ঠা রানী। এবার প্রশ্ন হচ্ছে মধ্যমাকে কনিষ্ঠাকে, এটা নিয়ে অনেক দ্বিধা, অনেক সংশয় আছে।
অনেক মতও আছে এবং সেসব আলোচনা আমরা ভবিষ্যতে আসব। কিন্তু এরকম কোনো কথা রামায়ণে আমরা পাই না যে কৈকেয়ী মধ্যমা সুমিত্রা কনিষ্ঠা, না, উল্টোটাও হতে পারে। এটুকু শুধু আমাদের জানার বলে কথা। এখানে এছাড়াও মহারাজ দশরথের আরো অনেক রানীর কথা আমরা পাব, যারা আছেন, কিভাবে আছেন, তারা কি ধরনের রানী, কোথায় তাদের পরিচয় পাচ্ছি, কোন সূত্র থেকে, সেসব কথায় আমরা আসব। রামায়ণ আরম্ভ করছে মহারাজ দশরথকে দিয়ে, একটি কথা দিয়ে, যে দশরথের এত কিছু গুণপনার কথা বলার পর, তার অমাত্য ইত্যাদির অযোধ্যা পুরীর কথা বলার পর মহারাজের দশরথের কথা আরম্ভ করছেন। এই অধ্যায় আরম্ভ হচ্ছে যেখানে আমরা আজকের পর্বের নাম দিচ্ছি বংশকর সুত। এই মহারাজ দশরথের বংশ কি করে চলবে, এগিয়ে যাবে কি করে, অর্থাৎ তিনি অপুত্রক, এই সংবাদটি দিয়েই আরম্ভ হচ্ছে এই পর্বটি। গুরুত্বপূর্ণ, আর কোনো কথা নেই দশরথ সম্পর্কে, একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই ধর্মজ্ঞ ধর্মচরণ পরায়ণ মহারাজ দশরথের বংশরক্ষক কোনো পুত্র ছিল না। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বুঝতে পারছি অপুত্রক রাজার পুত্র কামনার যা যা কিছু আয়োজন নিয়ে রামায়ণ আরম্ভ হচ্ছে। রামকথার সূত্রপাত হচ্ছে এখান থেকে। তস্য ধর্ম প্রধানস্য ধর্মগস্য মহাত্মনঃ সুতার্থং তপ মানস নাসিদ না আসিদ, তার যাচ্ছিল না বংশকর সুত, তার বংশ এগিয়ে নিয়ে যাবার কোনো বংশরক্ষক, বংশকর শব্দের অর্থ বংশ রক্ষা যে করবে তেমন কোনো পুত্র ছিল না, রাজা ছিলেন অপুত্রক। কিন্তু মহারাজ দশরথের একটি কন্যা ছিল, তার কথাও আমরা অন্য সূত্র থেকে পাব। সবই আমাদের কিন্তু খুঁজে খুঁজে নিতে হচ্ছে রামায়ণ। মহারাজ এই জন্য আমরা বলছি মহারাজ দশরথকে রেখেছেন প্রধান তিনি, কিন্তু তাকে মহাকবি করে রেখেছেন ভীষণ অপ্রধান। এটা আমাদের বোঝার, এমন যে গুরুত্বপূর্ণ একজন মহারাজ দশরথ, এমন যিনি রামচন্দ্রের পিতা, সেই বিরাট অভ্যুদয় যার হবে, তার যিনি পিতা, তার কথা বলতে গিয়ে মহাকবি একটু বিভ্রান্ত এবং তাকে করে রেখেছেন অপ্রধান। তার সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য এবং তত্ত্ব নানা জায়গা থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে আরম্ভই হচ্ছে কথা মহারাজ দশরথকে দিয়ে যে তার কোনো পুত্র, তিনি নিঃসন্তান কি, এবং তিনি এই বিষয়ে ভীষণ চিন্তিত। তার চিন্তার আর কোনো কারণ নেই, কারণ তার রাজ্য যথেষ্ট সমৃদ্ধ, সুরক্ষিত, প্রজারা সন্তুষ্ট, তার রাজকর্মচারীরা, মন্ত্রী পরিষদ, অমাত্য পরিষদ, সচিব বৃন্দ প্রত্যেকেই রাজার প্রতি সন্তুষ্ট এবং তারা রাজার প্রিয় সাধনে যথেষ্ট যত্নবান এবং প্রত্যেকেই সৎ এবং কর্তব্যনিষ্ঠ। সেখানকার অযোধ্যাবাসীরা কেমন সেই কথাও আমরা জেনেছি। সমস্ত সব দিকেই সব ঠিক, গন্ডগোল হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে রাজা অপুত্র। এবং এইটাই রাজার মহাভাবনার জায়গা। তিনি একেবারে চিন্তায় আকুল, শত্রুর ব্যাপারে চিন্তিত নন, রাজ্যের অন্য কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত নন। তিনি চিন্তিত কারণ তিনি নিঃসন্তান। এক সময় এই ভাবনা ভাবতে ভাবতে মহারাজ দশরথ একদিন ভাবলেন, আমি পুত্রের জন্য অশ্বমেধ যজ্ঞ করব। এই অশ্বমেধ যজ্ঞ করে আমি পুত্র লাভ করব। এই যজ্ঞের মাধ্যমে আমার যা পুণ্য হবে তার জন্য
তার মাধ্যমে আমি নিঃসন্তান সন্তান লাভ করব। এটা তার পরম দুশ্চিন্তা, এটি তার মনে হল। এবং মনে হওয়া মাত্র, যে কথা আমরা প্রথমে বলেছি, মহারাজ দশরথ সমস্ত কাজ, সমস্ত পরিকল্পনা সব কিছুই করতেন তার মন্ত্রী পরিষদের সাথে, অমাত্য পরিষদের সাথে আলোচনা করে। তিনি সঙ্গে সঙ্গে এই যজ্ঞ করবেন বলে তিনি তার এই সমস্ত মন্ত্রী পরিষদের সঙ্গে কথা আরম্ভ করলেন, অধিবেশক তাদের সঙ্গে মন্ত্রণা আরম্ভ করলেন। ঠিক এই মন্ত্রণা যখন তিনি করছেন, তখন তার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, যার কথা আলাদা করে রামায়ণ বলেছে, সেই সুমন্ত্র তাকে বললেন, মহারাজ আপনি এই ব্যাপারে বরং বশিষ্ঠ, মহর্ষি বশিষ্ঠকে একবার আহ্বান করুন। আমরা জানি এই বশিষ্ঠ, বামদেব এবং অন্যান্য ঋষিরাও মহারাজের এই মন্ত্রণাদাতা হিসেবে আছেন, পরামর্শদাতা হিসেবে আছেন, এবং তারাও গুরুত্বপূর্ণভাবে রাজ্য পরিচালনার কাছে রয়েছে। কেন বশিষ্ঠকে ডাকতে চাইছেন, এই ব্যাপারে কেন মহারাজ দশরথকে সুমন্ত্র বশিষ্ঠের কথা বললেন, কেন তার কাছে যাবার কথা বললেন, কেন তার পরামর্শ বিশেষভাবে নিতে বললেন? সুমন্ত্র বললেন যে, আমি শুনেছি মহারাজ ভগবান সনত কুমারের কাছে। কি শুনেছেন? যে যিনি আপনার পুত্র কিভাবে হবে, সন্তান কিভাবে আপনি লাভ করবেন, সেই ব্যাপারে তিনি সনত কুমার এক সময় এই সমস্ত বশিষ্ঠ ইত্যাদি মুনিদের সাথে আলোচনা করেছিলেন। সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেই কথা আমি শুনেছি। তিনি বিভাণ্ডক মুনির পুত্র ঋষিশৃঙ্গের কথা বলেছিলেন, যে এই ঋষিশৃঙ্গ মুনির আশীর্বাদে আপনি পুত্র লাভ করবেন। অতএব আপনি এই ব্যাপারে মহর্ষি বশিষ্ঠের সাথে আলোচনা করুন। এখানে আমরা একটু বলে নিই, এরপরে রামায়ণ এই ঘটনার থেকে একটু সরে গেছে আরেকটি ঘটনায়। সেখানে এসেছে মহারাজ লোমপাদের কথা। এই লোমপাদ, তিনিও প্রবল বিক্রমশালী এবং তিনি অঙ্গ দেশের রাজা। ইনি যেমন কৌশল দেশের রাজা মহারাজ দশরথ, তারই সমসাময়িক এবং মহারাজ দশরথের অভিন্ন হৃদয় বন্ধু হচ্ছেন এই মহারাজ লোমপাদ। তিনি অঙ্গ দেশের রাজা, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, এই অঙ্গ দেশের রাজা হচ্ছেন মহারাজ লোমপাদ। মহারাজ লোমপাদও নিঃসন্তান, তারও কোনো সন্তান নেই। কিন্তু মহারাজ দশরথের একটি কন্যা ছিল, এবং আমরা জানি এই কন্যা মহারাজ দশরথের কোনো অক্ষতা রানীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। মহারাজ লোমপাদ এবং মহারাজ দশরথের মধ্যে এত বন্ধুত্ব, এত সখ্যত্ব, যে লোমপাদ তিনিও নিঃসন্তান। তিনি দশরথের কাছে তার এই কন্যা সন্তানটিকে প্রার্থনা করেন, এবং প্রার্থনা মাত্রই মহারাজ দশরথ তার এই কন্যা শান্তাকে মহারাজ লোমপাদকে দান করেন। এখানেও আমরা একটা মহাভারতের ছায়া পাচ্ছি। সেই পৃথা কুন্তির কথা মনে আছে আপনাদের? পৃথাকে তার পিতা যেমন মহারাজ তার নিজের বন্ধু কুন্তি ভোজকে দান করেছিলেন, ঠিক একই রকম ভাবে শান্তাকেও মহারাজ দশরথ দান করেছিলেন এই লোমপাদকে।
সেই গল্পেও আমরা আসবো, সেই কাহিনীর মধ্যেও আমরা আসবার একটু বিস্তৃতভাবে কিছু কিছু সূত্র আপনাদের কাছে দিয়ে রাখছি। আমরা যে কথায় আসবো সেটা একটু বিস্তৃতভাবে জানতে হবে। সেটা হচ্ছে কে এই ঋষি শৃঙ্গ, যার কথা রামায়ণে আছে, যার কথা মহাভারতেও আছে, এত বিখ্যাত, তার কথা নিয়ে আমাদের কিন্তু একটু বিশেষভাবে আলোচনা করতে হবে। এবং আলোচনা করতে হবে তার পিতা বিভণ্ডকের কথা নিয়ে, বিভাণ্ডকের কথা নিয়ে, তার কথাও আমাদেরকে বলতে হবে। সেখানে আমরা আসব। তিনি আসবেন মহারাজ দশরথের পুত্র প্রয়োজনে। সে কিন্তু অনেক পরে, তারও আগে তিনি এসেছেন মহারাজ লোমপাদের কাছে, তারও এক বিশেষ প্রয়োজনে। কি সেই বিশেষ প্রয়োজন যার জন্যে মহারাজ লোমপাদকে অনেক কাঠ খড় পুড়িয়ে, অনেক প্রচেষ্টা করে, অনেক বুদ্ধি করে, উপায় করে এই ঋষি শৃঙ্গ মুনিকে নিয়ে আসতে হয়েছে তার পিতার আশ্রম থেকে? সেই কাহিনী আমাদেরকে জানতে হবে। এই সমস্ত কাহিনীগুলোর আমরা বর্ণনা করব এই কারণে, কারণ এর মধ্যে আমাদের কিছু সভ্যতার ইতিহাস, আমাদের সেই সময়কার সামাজিক ইতিহাস লুকিয়ে আছে, সেগুলো আমাদেরকে জানা প্রয়োজন। এই কথা বলার আগে আমরা একটু অন্য কথা, একটু সেই আবার মহাভারতের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। ঋষি শৃঙ্গ কথার আগে আমরা সেই কথার সূচনাটা এই পর্বে করে যাই। আগামী পর্বে আমরা ঋষি শৃঙ্গের কথা বিস্তারিতভাবে জানব এবং জানব কিভাবে তাকে মহারাজ লোমপাদ কোন প্রয়োজনে তার নিজের রাজ্যে নিয়ে এসেছিলেন। এবং এই অভিন্ন হৃদয় মহারাজ লোমপাদের কাছ থেকেই কিন্তু মহারাজ দশরথ এই মহর্ষি ঋষি শৃঙ্গকে কোন সূত্রে আনতে পেরেছিলেন, সে কথাও আমরা আগামী পর্বে জানব। আজকে একটু মহাভারতের সেই সূত্রটুকু, সূচনাটুকু আপনাদেরকে বলে রাখি, যেটা জানলে আমাদের মহর্ষি ঋষি শৃঙ্গ এবং তার কথা সম্পর্কে জানতে আমাদের সুবিধে হবে। আমরা জানি বনপর্বে পাণ্ডবেরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় লোমশ মুনির সাথে, যুধিষ্ঠির সপরিবারে। অর্জুন সেখানে নেই, অর্জুন চলে গেছেন তপস্যায়, সেই শিবের তপস্যায়, বিভিন্ন অস্ত্র লাভের জন্য। ঋষিদের, বিশেষ করে নারদ এবং অন্যান্য ঋষিদের পরামর্শে। তাহলে পঞ্চপাণ্ডবের মধ্যে 4 ভাই এবং দ্রৌপদী, তারা এই অর্জুনের অভাব বোধ জনিত দুঃখ এবং নিজেদের একঘেয়েমি কাটাবার জন্য তারা মহর্ষি লোমশের সাথে বিভিন্ন বন বনান্তর পরিভ্রমণ করছেন। সেখানে ঘুরতে ঘুরতে তারা অলকানন্দায় স্নান করে কৌশিকী নদীর কাছে এসেছে। এই কৌশিকী কথা আমরা রামায়ণে পাব। রামায়ণে কিন্তু এই কৌশিকীর নামটা পাল্টে গেছে, তার নামটা হয়ে এসেছে কুশী নদী। সুতরাং যখন আমরা কুশী নদী কথা বলবো, তাহলে জানবেন আপনারা এটা আসলে হচ্ছে কৌশিকী নদী। এই কুশী নদী, কৌশিকী নদী, সব কথারই কিন্তু ইতিবৃত্ত আমাদের একটু একটু জানতে হবে, না হলে আমরা সূত্রগুলো ধরতে পারবো না। কেমন? যখন এই কোশী নদীর কথা আসছে, নেবে যখন আস্তে আস্তে এই কৌশিকী নদী যখন তার নাম সরে কোশীতে চলে এসে, কোশী বা কুশী, কোশী বা কুশী এই নাম নিয়ে এসছে, তখন কিন্তু সেই নদী তার নিজস্ব চরিত্রটাকেও হারিয়ে ফেলেছে। অর্থাৎ কৌশিকীর সময় সেই নদী যতটা উত্তাল, যত বড়, যত
কুশির সময় কিন্তু তার ধারা অনেক ক্ষুদ্র, অনেক হয়েছে। ঠিক আমাদের গঙ্গাটা, আমাদের এই গঙ্গাকে যদি আমরা আরো এগিয়ে যাই, উত্তরকাশী পার হয়ে আমরা উপরে যাই, সেখানে দেখব সেই গঙ্গা ভয়ঙ্কর তরঙ্গ আকুলা, কি তার গর্জন, কি তার বেগ। যত সমতলে নেমে এসেছে এই গঙ্গা তত স্থির, শান্ত, এবং তার আয়তনও কমে এসেছে। ওখানে তিনি যে প্রচণ্ডা তীব্র গতি সম্পন্ন সেই গঙ্গা এখানে স্তিমিত শান্ত ধারা বয়ে চলেছে। এই রকমই হচ্ছে এই কৌশিক নদী। কৌশিকী নদী কুশি নদীতে চলে এসেছে, এবং সেই কৌশিকী নদী এসে আমাদের এই বর্তমান বিহারে গঙ্গার সাথে এসে মিশেছে। এই কৌশিকী নদী আসছে কিন্তু নেপালের মধ্যে থেকে, নেপালের মধ্যে দিয়ে বয়ে, হিমালয় থেকে নেপালের মধ্যে দিয়ে বয়ে এসে তারপরে মিশেছে গঙ্গার সাথে বিহারে। এই কৌশিকী নামটার সাথে কৌশিক মুনি, কৌশিক মুনি হচ্ছেন আমাদের মহর্ষি বিশ্বামিত্র। বিশ্বামিত্রের কুশিকের পুত্র হচ্ছেন কৌশিক, মহর্ষি কুশিকের পুত্র কৌশিক। এই কৌশিকই হচ্ছেন বিশ্বামিত্র, যিনি তপস্যায়, কৌশিক ছিলেন ক্ষত্রিয় পুরুষ, মহারাজ কুশিক তিনি বিশাল ক্ষমতাবান রাজা, তার পুত্র কৌশিক তিনিও চরম ক্ষমতাবান রাজা, তার কথা আমরা বিস্তৃত আলোচনা করেছি। সেই তিনি যখন বশিষ্ঠের তপপ্রভা দেখে আশ্চর্য হলেন, তখন তিনি তপস্যায় বসলেন। এই তপস্যায় বসে কৌশিক হয়ে উঠলেন বিশ্বামিত্র। তার কথা অনেক আমাদেরকে বলতে হবে ভবিষ্যতে। তিনি রামায়ণের সাথে ওতপ্রোতভাবে এই দুই ঋষি জড়িত হয়ে আছেন। আছেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ, আছেন বশিষ্ঠ ব্রহ্মর্ষি, আরেক ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। তো এই কৌশিকী এই বিশ্বামিত্রের সাথে সম্পর্কিত। এইখানে এই নদীর তীরে বসেই মহারাজ কৌশিক তিনি ঋষিত্ব লাভ করে বিশ্বামিত্র হয়েছিলেন। সেই জন্য এই নদীর নাম হয়ে উঠেছে কৌশিকী নদী। এবং এই নদীর তীরেই মহর্ষি বিশ্বামিত্র সেই গায়ত্রী মন্ত্রকে দর্শন করেন, যে গায়ত্রী মন্ত্র লাভ করে আমাদের দ্বিজন্ম হয়। দ্বিজা ব্রাহ্মণ এর মূল যে সেই মন্ত্র গায়ত্রী মন্ত্র, ওম ভূ ভূবর্ভ, এই মন্ত্রটি উদ্গাতা এবং দর্শক হচ্ছেন মহর্ষি। এই নদীর তীরে বসে এইখানে এই কৌশিক নদীর কথা আমরা এই জন্য এত বিস্তার করে বললাম, কারণ এই নদীর তীরেই হচ্ছে আরেক তপস্বিদ্ধ মহর্ষি বিভাণ্ডকের আশ্রম। সেই বিভাণ্ডক ঋষির আশ্রম দর্শনে এসেছিলেন পাণ্ডবেরা। আমরা ওর মধ্যে আর যাব না। এই বিভাণ্ডকের অবস্থান, তিনি খুব ক্ষমতাবান তপস্যাক্লান্ত এক ঋষি। তার যেমন তপস্যার তেজ, তেমনি তার সাধন ক্ষমতা। এই বিভাণ্ডকের পুত্র হচ্ছেন ঋষ্যশৃঙ্গ। ঋষ্যশৃঙ্গ, এই ঋষ্যশৃঙ্গ নাম কি করে হলো, ঋষ্যশৃঙ্গের জন্ম কি করে হলো, সে কথা খুব বিচিত্র। বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ, এই ঋষ্যশৃঙ্গের কথা নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হব আগামী পর্বে। যে ঋষি বিভাণ্ডক এই কৌশিকী নদীর তীরে তার আশ্রম, এবং এই আশ্রম এত মহিমা, এত তপস্বিদ্ধ যে পরবর্তী সময়ে পাণ্ডবেরা সশ্রদ্ধায় সশ্রম্ভ্রমে
উপস্থিত হয়েছিলেন এই ঋষির আশ্রম দর্শন করার জন্য। অর্থাৎ পিতার তেজ, শক্তি এবং সাধন ক্ষমতা, তপক্ষমতা এতটা প্রবল যে তাদের চলে যাওয়ার পরেও তাদের মহিমা, তাদের তেজ তখনও অটুট। এমনই এক ঋষির পুত্র আমাদের ঋষি ঋষ্যশৃঙ্গ। তার কথা নিয়ে আপনাদের কাছে আসবো আগামী পর্বে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।